শুরু করে দিব 2-3 মিনিটের মধ্যে। আজকের ক্লাসটা ইনশাল্লাহ খুব ভালো হবে। আমার কথা শোনা যাচ্ছে কিনা কেউ একজন রেসপন্স করেন। জি ভাইয়া। উম, আচ্ছা। তো আজকে কিছু কথা বলার ছিল, খুব ইম্পর্টেন্ট। আসলে প্রত্যেকটা ক্লাসই আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ একটা ক্লাসে তো সব ইম্পর্টেন্ট কথা মাথায় আসবে না, এবং সবকিছু বলাও সম্ভব না। অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টের পক্ষেও সবকিছু নেওয়া সম্ভব না। সো আমাদের প্রত্যেকটা ক্লাসই ভেরি মাচ ইনফরমেটিভ। তো এবং এটা যে রিসার্চ ওরিয়েন্টেড ক্লাস, তাই না? নর্মাল কোর্স না তো, এটা আর কি। তবে দেখা যায় যে এক সপ্তাহে ধরেন আপনাদের সাথে আবার একটা ক্লাস থাকে, বাট আমার 6 দিনই মাথায় ঘুরে যে আমি নেক্সট ক্লাসে কি এক্সট্রা কি ডিসকাস করবো। আপনাদের আমার একটা আউটলাইন আছে যে হ্যাঁ, এই ক্লাসে আবার এটা পড়াতে হবে, এবং আমি সেটা দিয়েও দিয়েছি গাইডলাইনে, যে আমরা কি কি পড়বো রিসার্চ করার আগ পর্যন্ত। অ্যালং উইথ দ্যাট, মানে আমি চিন্তা করি যে কি আপনাদের সাথে কি শেয়ার করলে আমার ক্লাসটা আরো ইন্টারেস্টিং হবে, এবং যে আপনাদের উপকার হবে। সো বুঝতে পারতেছেন, কষ্ট আছে। আহ কষ্ট থাকলেও আনন্দ আছে। এটা আমি আমি আমার আন্ডারে অনেকেই কাজ করে। অনেকে বলতে বেশ কয়েকজন আছে কাজ করে, তার পার্সোনালি কাজ করে তারা। তো তারা অনেকদিন থেকে আছে আর কি, এরকম না যে নতুন। তো ওরা ওদেরকে আমি যখন করানো শুরু করি, মানে এরকম ক্লাস না, ডাইরেক্ট আমরা রিসার্চ, ওদের এক্সপিরিয়েন্স আছে তো। তো ওদের একটা কথা বলতাম যে আজকে তুমি আমার সাথে জয়েন হইছো, তুমি 1 মাসে তুমি তুমি আমার থেকে কি পাইছো এই কোশ্চেনটা করবা না। তুমি আমার থেকে কি পাইছো এই কোশ্চেনটা করবা যেদিন তোমার একটা পেপার কমপ্লিটলি রেডি হবে, টু বি সাবমিটেড, মানে সাবমিট করার পূর্ব মুহূর্তে। সেই দিন নিজেকে প্রশ্ন করবা বা আমাকে প্রশ্ন করবা, আমি এই ভাইয়ের কাছ থেকে কি শিখছি, ঠিক আছে, এবং আমি কোন জায়গায় ছিলাম, মানে আমার অবস্থানটা কোথায় ছিল, আর আজকে আমার আমার মাথায় এই জিনিস ঢুকছে। তো ওই ওই জিনিসটা আপনাদেরও বলতেছি আমি, সেম জিনিসই, যে ইউ ক্যাম হেয়ার উইথ জিরো নলেজ অর some minimal knowledge in research. But I told in the very first class that research is kind of a dark ocean. সো এখানে যে প্রতিনিয়ত শেখার আছে। এখন ভাই, কতদিন পর্যন্ত শিখতে হবে? যেদিন তুমি একটা Q1 পেপার পাবলিশ করতে পারবা, আইদার Q1 আর Q2। Q1 হলে বেশি শিখতে পারবা আর কি। সেই দিনই যেদিন পাবলিশড হয়ে যাবে, সেই দিন আশা করা যায় যে তোমার 70%, সব 70% শেখা হয়ে গেছে। আর 30% যে বাকি থাকলো সেইটা এটা এটা আসলে ডিপেন্ড করে সে কতটুকু এক্সপার্টিস অর্জন করেছে, এবং তারপরে সে কোন লাইনে যাচ্ছে। কারণ সবাই তো 100% সবকিছু শিখবে না রিসার্চে। তো ওই 70-80% পর্যন্ত ইয়ে করতে হবে, মানে গেইন করতে হবে আর কি। আচ্ছা, এটা এটা বলার এটা বলার ছিল। আপনাদের আজকে আমি একটা সুন্দর জিনিস দেখাবো, মানে আমাদের পড়াশোনার বাইরের আর কি, মানে রিসার্চের বাইরে আপনাদের একাডেমিক্যালি কাজে লাগবে। এটা আমি মানে একটা পেইড জায়গা থেকে শিখেছি। আমি জানি না, অনেকে হয়তো বা জানে, হয়তো বা জানলে সমস্যা নেই, আমি একটু শেয়ার করি ওই জিনিসটা, মানে মেইন পড়াশোনায় যাওয়ার আগে। আচ্ছা, এখানে কেউ গামা গামা প্রেজেন্টেশন টুলস এর নাম শুনেছে নাকি? এনিওয়ান? জি ভাইয়া। গামাইয়ে। হ্যাঁ, মুরাদ ভাই শুনেছে।
শুনেছি, জাস্ট আর ইউজ করে নিই। আমি ওই যে আচ্ছা। নোট রেখে ফেলে হ্যাঁ রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আহ, ঠিক আছে, একটু ওয়েট করেন, আরো দু একজন জয়েন করতেছে। আমি আপনাদের জন্য একটা জিনিস বানাচ্ছি তো। উম, এখানে প্রেজেন্টেশন লাগে না এরকম কেউ নাই, প্রত্যেককে প্রেজেন্টেশন লাগে। তা আমরা করি কি, নর্মালি হচ্ছে চ্যাট জিপিটি কে বলি যে আমার প্রেজেন্টেশন বানাই দাও, হ্যান ত্যান। আসলে এইভাবে কাজ করে না চ্যাট জিপিটি তো। চ্যাট জিপিটির উপর আমার মন খুব খারাপ আছে, মানে এর আউটপুট আমার এখন আর পছন্দ হয় না। তো যাই হোক, আচ্ছা, আমি হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ার দেবো, তাই না? হ্যাঁ। কি হলো? হুম। তো এখানে কি এইটা সরাই রাখে কোথায়? হ্যাঁ, এখানে হচ্ছে গামা যাবেন, গামা এআই তে গেলে। আচ্ছা, গামা এআই আর এআই, এটা আপনারা নিজে পারবেন। আমি আগে হচ্ছে আপনাদের কন্টেন্টে যাই, মানে হচ্ছে সরি, আপনাদের এই আজকে যা পড়ানো ছিল তারপর শেষে ওগুলো দেখা দেবো আজকে। আমি আলোচনা করতে চাইছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই মডেলটা সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। আচ্ছা, প্রথমে এইখানে কেন, এটা হচ্ছে মানে ফার্স্ট, মানে এটাকে আপনি ডিপ লার্নিংও বলতে পারেন, আইদার মেশিন লার্নিংও বলতে পারেন, ঠিক আছে? বাট মানে ভালো হয় হচ্ছে যে এটাকে ডিপ লার্নিং মডেল বলা আর কি। ঠিক আছে, ডিপ লার্নিং মডেল বলাই বেশি ভালো। তো কারণ হচ্ছে যে এটা ডিপ লার্নিং এর কনসেপ্টই কাজ করে এবং সবচেয়ে বেসিক মডেল এখান থেকেই যাত্রা শুরু হয়েছে। এর পরে ডিপ লার্নিং এর যত মডেল আছে সব এর রুলস অনুযায়ী কাজ করে। আমি যে প্লেলিস্ট গুলা দিয়েছি, আশা করি ওইখানে এটা সম্পর্কে হয়তোবা অনেকে জেনেছেন অলরেডি। তারপরেও আমি আজকে খুব সুন্দর করে ছোট ছোট ভাষায় অল্প করে তথ্য দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব, আপনারা খালি ম্যাপিং করবেন মাইন্ডের মধ্যে। এবং ওই শব্দগুলো আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। এবং এই জিনিসগুলো বুঝছেন কি না, কারণ একটা ক্লাসে সবাই ক্লিয়ার হবে না, ওগুলো দেখে নেবেন আস্তে আস্তে। আচ্ছা, আর একটা ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশনে মাথায় রাখছি, একটা 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 করে মনে করতেছে। মানে গত মেসেজে একটা কথা বলেছিলাম যে এআই যে কোন পর্যায়ে চলে গেছে আমাদের কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? তো এখন আমি আজকে একজনকে, আমাদের ভার্সিটির 18 সিরিজের একজন, তো ওকে আমি আজকে আজকে 15 মিনিটের মধ্যে একটা পুরো নোটবুক বানাই দিছি। আমি জাস্ট প্রম্পট বানাই দিছি, পরে ওকে বলেছি তুমি এই প্রম্পটটা প্রথমে হচ্ছে জেমিনাই 3.1 প্রোতে ইনপুট দিয়ে ইন্টার মারো। তো জেমিনাই খুব একটা ভালো রেসপন্স দেয় নাই, তারপরে আরেকটা প্ল্যাটফর্মে আমি দিয়েছি, নাম পরে বলবো। তো সে হচ্ছে পুরো নোটবুকটা তৈরি করেছে। সে নোটবুকে কি কি আছে, ইচ অ্যান্ড এভরিথিং, একটা রিসার্চ পেপার করার জন্য। একটা রিসার্চ পেপারে আসলে কি থাকে বলেন তো? একটা রিসার্চ পেপারে থাকে কিছু রেজাল্ট ফ্রম অ্যান এক্সপেরিমেন্ট, তাই না? একটা এক্সপেরিমেন্টের কিছু রেজাল্ট থাকে, সেই রেজাল্ট গুলা কি আকারে থাকে? হয় আইদার গ্রাফ থাকবে, টেবিল থাকবে। গ্রাফ আর টেবিল বাদে আর কিছু আছে নাকি? নাই।
এবং আমি মেশিন লার্নিং এর পার্সপেক্টিভে কথা বলতেছি, এবং হচ্ছে যে সেখানে প্রপোজ মডেলের পাশাপাশি আরো দুই চারটা কম্পারিজন করার জন্য প্যারালালি আরো দুই তিনটা আমাদের এক্সপেরিমেন্ট করা লাগে। এর বাইরে কিছু নাই। ঠিক আছে। এখন এই মুহূর্তে আপনারা যে কজন ক্লাসে উপস্থিত আছেন, এই মুহূর্তে আমি প্রত্যেকের আলাদা আলাদা ফিল্ডে মোটামুটি, যদি মেশিন লার্নিং এর হয় মানে ডিপ লার্নিং মেশিন লার্নিং এর হয়, কোয়ান্টামের হলে একটু ডিফারেন্ট কেস, বা ব্লক চেইনের একদম হইলে একটু ডিফারেন্ট কেস, বাট সাইবার সিকিউরিটি বা মেশিন লার্নিং এর কথা যদি বলি, তাহলে হচ্ছে যে এখনই পুরো একটা এন্টিয়ার ফ্রেমওয়ার্ক আমি বানাই দিয়ে দিতে পারবো আপনাদের হাতে। যে এই যে আপনাদের কোনো কোড কোড করা লাগবে না, এইটার মধ্যে সব আছে, খালি ডাটা সেট বসাবেন আর রান করবেন, আউটপুট বের হয়ে আসবে, কালকে থেকে পেপার লেখা শুরু হবে। কিন্তু কেন দিচ্ছি না? এই এত পড়াশোনার মানেটা কি? মানে হলো, আমি যদি না পড়াই, আমি যদি রিসার্চের বেসটা আপনাদের ধরাই দিতে না পারি, আপনারা পেপারটা লিখতে পারবেন না। কোড অলরেডি সবার কাছেই আছে, গিট হাবে কোড দিয়ে ভর্তি, চ্যাট জিপিটি কোড দিয়ে ভর্তি, জেমিনাই কোড দিয়ে ভর্তি। ঠিক আছে। কিন্তু কিন্তু কথা হলো, কোডটা যদি আপনি না বুঝেন, কোড বুঝলেন কোড বুঝলেন ধরেন, বাট মডেল কিভাবে কাজ করতেছে বুঝতেছেন না, মডেলের বিহাইন্ডে ব্যাকগ্রাউন্ডে ম্যাথমেটিক্স বুঝতেছেন না, কাজ হবে না। এখন কথা হচ্ছে ভাই, এগুলা কোথায় কাজে লাগবে তাহলে? পেপার যখন রিভিশনে আসবে, মানে জার্নাল যখন আপনারা সাবমিট করবেন, প্রফেসর ওই জায়গাগুলোতে আপনাকে ধরবে, এমন অ্যাটাক করবে, আপনার তখন চোখ দিয়ে পানি বের হয়ে যাবে যে এত কষ্ট করে কাজ করলাম, আবার ঘুরাচ্ছে প্রফেসর আমাকে এইভাবে। তো ওই জায়গায় ডিফেন্স করতে গেলে এই পড়াশোনাগুলো দরকার আছে। এবং প্রথম, ওই যে তখন বললাম, প্রথম পেপারটা করা পর্যন্ত বোরিং লাগতে পারে একটু, বাট বেসটা একবার তৈরি হয়ে গেলে না, তখন হচ্ছে আপনি আর একজনকে ট্রেনিং করাইতে পারবেন। ওকে। তো আসি এখন, এগুলো মনে হয় আমরা পড়েছি অলরেডি, যে মেশিন লার্নিং কি, ডিপ লার্নিং কি। তো ডিপ লার্নিং, যদি আমি এইটা এইটা সম্পর্কে এখানে দেখি, যে ডিপ লার্নিং এর সাবসেট অফ মেশিন লার্নিং দ্যাট ইউজেস নিউরাল নেটওয়ার্কস উইথ মেনি লেয়ার্স টু অ্যানালাইজ ভেরিয়াস ফর্মস অফ ডাটা। তাই না? মানে ডাটা থেকে ডাটা অ্যানালাইজ করে হচ্ছে যে তার ফর্মটা কেমন, এটা একটা সে মানে ম্যাপ করে আর কি, ইনপুট আর আউটপুটের রিলেশন বের করে। এর আগের দিন শিখেছি। তো এএনএন যেটা আর্টিফিশিয়াল নিউরন, মানে এএনএন যেটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এটা কার সদৃশ অনুযায়ী বানানো হয়েছে, ডেভেলপ করা হয়েছে, সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল যে নিউরন আছে, এইটা সদৃশ্যে বানানো হয়েছে, মানে এই রিসার্চাররা এটা ডেভেলপ করেছে এইভাবে। আচ্ছা। তো বায়োলজিক্যাল নিউরন যেমন একটা একটা নার্ভ সেল দ্যাট ট্রান্সমিট ইনফরমেশন থ্রো ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল সিগন্যালস। আচ্ছা, আমি যদি এইখানে একটু করার চেষ্টা করি, ড্র করার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে এইটা যদি একটা হয়, মানে কাইন্ড অফ এই যে নার্ভ সেল হয়, ঠিক আছে। তো এইখানে মনে করেন যে আর আর একটা নার্ভ থেকে বা আশেপাশের আরো কয়েকটা নার্ভ থেকে সিগন্যাল আসলো, মনে করেন এইখানে একটা নার্ভ আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তো প্রত্যেকটা নার্ভ প্রত্যেকটার সাথে কানেক্টেড, তাই না? তো এই নার্ভ থেকে এই নার্ভের কানেকশন এটা এটা এটা, এবং এখান থেকে আবার আবার পাস হয়ে কি সামনে আরেকটা যাবে না, আরেকটা যাবে, আরেকটা মনে করেন এখানে আরেকটা নার্ভ, এই নার্ভ আছে। তো ধরলাম যে এইটা এখানে আর কি, এখানে আছে। ধরলেন এই এই নার্ভটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যে এইখানে। হুম। তো এটা বুঝলেই হচ্ছে এনএন কিভাবে কাজ করে এটা বুঝবে। এখন এখান থেকে যে ইয়াটা আসে, ইনফরমেশনটা আসে, ধরেন এইটা A1, এইটা A2, এইটা A3। তো ইনপুট A1, A2, A3, বাট এই যে কানেকশনটা আছে, এই কানেকশনের নিজস্ব একটা ওয়েট আছে। ওয়েট মিন্স একটা ভ্যালু আছে, সেইটা ওই ইনপুটের সাথে গুণ হয় এবং সবগুলো এখানে সাম হবে। ঠিক আছে, তাহলে কি হবে বলেন তো?
আচ্ছা, এখানে লেখা যায় কিভাবে? আচ্ছা, আচ্ছা এইভাবে লিখি যে A1, আর এক উঠতেছে কেন? A1 গুণন হচ্ছে যে ইনপুট মনে করেন X1, ঠিক আছে, যোগ মানে এ হচ্ছে যে এটার ওয়েট, আর X1 হচ্ছে যে এখানকার ইনপুট হচ্ছে X1, ঠিক আছে। এইটা হচ্ছে X2, এইটা হচ্ছে X3, X3, ওকে। আর এইটা হচ্ছে এর যে ওয়েট, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, A3, ওকে ঠিক আছে। এখন তিনটায় কি হবে? A2 গুণন X2 যোগ A3 গুণন X3, ঠিক আছে। এখানে গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন দিলাম না। হুম, বুঝে নেন আর কি। আচ্ছা তাহলে এখন এইটা সমান সমান এইটা সমান এই যে এইখানে কিন্তু এইখানে সামেশনটা হইলো, তাই না? এইখানে সামেশনটা হওয়ার পরে তারপর কি হবে? শুধু সাম সাম হয়ে যেটা হবে সেইটাই কি এখানে যাবে না? এই যে মনে করেন এইটা হলো জেড, সরি, হ্যাঁ ধরেন যে জেড, জেড হইলো আর কি, যোগফলটা হলো জেড। জেড কি এখানে যাবে? না, জেড এখানে যাবে না, জেড এখানে যাবে না। কি যাবে? আর একটা ফাংশনের ভিতরে এইটা ঢুকবে। ফাংশনটা এরকম, ফাংশনটা হচ্ছে কাইন্ড অফ, আমি এই জেডটাকে যদি পরবর্তীতে স্টেপে নিয়ে যাই তাহলে একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে F of Z। F of Z মানে ওই ফাংশনে হচ্ছে জেড ইনপুট দেব, দিলে যেটা অ্যান্সার হবে ধরেন ওইটা হচ্ছে জেড হ্যাট। তো এইখানে যেটা যাবে এটা হচ্ছে জেড হ্যাট, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা কিন্তু এখানের ভিতরেই আছে। তো প্রথমে হচ্ছে সামেশন, সামেশন তারপরে একটা ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশন যেটা আছে এইটাকে বলতেছি আমি অ্যাক্টিভেশন ফাংশন। ক্লিয়ার? এটাকে বলতেছি আমি অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা, তাহলে এই আহ, এই যে এই যে ওয়েট গুলো আছে এগুলাকে বলবো কি বলবো? ওয়েট, ওয়েট। আচ্ছা বলেন তো ওয়েট কার কার মধ্যে হয়? দুইটা নিউরন, এখানে একটা নিউরন এখানে একটা নিউরন, তাদের যে কানেকশন, এই কানেকশনের যে ভ্যালুটা, ঠিক আছে, সেইটাকে বলতেছি হচ্ছে যে ওয়েট। আর এখানকার যে ভ্যালু, যে ভ্যালুটা আমি দিচ্ছি এটাকে বলতেছি ইনপুট, এবং যেটা বের হয়ে যাচ্ছে ওইটা কি? আউটপুট। মাঝখানে কি সামেশন আর কি হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। আচ্ছা এখন আসি পড়াশোনায়। তো এই এই জিনিসটা কিন্তু এই যে নার্ভ সেলে ট্রান্সমিট করে এইভাবে, এবং এইটাই ম্যাথমেটিক্যালি হচ্ছে যে এই যে বলতেছে এখানে রিসিভিং ইনপুট, অ্যাপ্লাইং ওয়েটস, প্রডিউসিং অ্যান আউটপুট। বুঝা গেছে? সহজ ভাষা এখানে বলেছে। তাহলে এতক্ষণ পড়াইলাম, এখন দেখেন পড়েন কি সুন্দর ইজিলি বলা আছে। তো পরের ইয়াতে যাই, কম্পেয়ারিং বায়োলজিক্যাল অ্যান্ড আর্টিফিশিয়াল নিউরন। তুমি যদি একটু কম্পেয়ার করি, আসলে কম্পেয়ার করার কিছু নাই। এইটা বায়োলজিক্যাল নিউরন যেটা, সেটা আমাদের মাথায় যেটা আছে, এই সিগন্যালটা কিন্তু ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল সিগন্যাল, ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল, ঠিক আছে। আমাদের মাথার মধ্যে কারেন্ট আছে, এবং যেদিন এই কারেন্টটা থাকবে না সেদিন আমরা মারা যাব, মানে তখন আমরা মৃত। আচ্ছা, হুম, আর আচ্ছা, এই স্লাইডের মধ্যে সবকিছু যে ঠিক আছে এমন না, এটা আমি জাস্ট র্যান্ডমলি একটা বানাইছি আর কি, জাস্ট সামনে থাকলে পড়াইতে সুবিধা হয়। তো কত সালে এগুলো হচ্ছে অনেক আগেই হচ্ছে ডেভেলপ করছিল, বাট ওই সময় হচ্ছে যে অনেক আগেই কিন্তু হচ্ছে যে এই কনসেপ্ট 1940 সালের, মানে কাইন্ড অফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তাহলে হচ্ছে যে এতদিন পর কেন হচ্ছে যে এগুলো এত পপুলারিটি হলো ওই মানে মাঝখানে এত, এই যে পারসেপট্রন মডেল, যেটা মানে এএনএন মডেলকেই পারসেপট্রন মডেল বলা হয়। এই আমি যখন কোনো কিছু বলবো যে অমুকটাকে এটা বলে, একটু নোট ডাউন করে নিবেন এবং হচ্ছে এগুলো মাথায় রাখবেন। কারণ যখন আমি রিসার্চে যাব, যখন বলবো যে এমএলপি, এমএলপি, আমি যদি বলি যে এমএলপি অ্যাপ্লাই করেন, বারবার কিন্তু ওই জন্য বলি দেই আমি, এমএলপি মানে হচ্ছে এএনএন, এএনএন যা এমএলপিও তা। কেন? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ওইটাকেই বলে মাল্টি লেয়ার পারসেপট্রন, এবং ওই যে একটা করে ইয়া দেখালাম না, ওইটাকে বলতে ওই এইটাকে বলতেছে পারসেপট্রন।
ঠিক আছে, ওকে। সো এইটা ডিজাইন করা হয়েছে কবে? মডেল ইন 1950। এখন আমাকে বলেন যে 1950 সালের জিনিস মাঝখানে এত 50 বছর চলে গেছে, সরি 70 বছর, 70 বছর চলে গেছে মাঝখানে, রিসার্চ হয় নাই, এখন এটা আসলো কেন? ধরেন 60 বছর, 10 বছর আগে, ধরেন 10 বছর আগে থেকে শুরু হয়েছে, মাঝখানে হয় নাই কেন? মানে আটকে ছিল কেন? কেউ বলতে পারবেন? কেউ নাই? দেখি ক্লাস করতেছে না ঘুমাইছে? আছে তো 9 জন। হয়তো প্রযুক্তি তখন এত অ্যাডভান্স ছিল না, প্লাস এআই নিয়েও অত কিছু হাইপড হয় নাই। কেন হলো না মানে? ডেটা কম একটা, ছিল। হ্যাঁ, ডেটা কম ছিল। হ্যাঁ, হুম, এটা এটা একটা অ্যান্সার, বাট যেটা, আচ্ছা, আচ্ছা, ডাটা কিন্তু জেনারেট করা যায়, তখনও ডাটা ছিল, ডাটা ছিল না বলা যাবে না। বাট আমি যদি বলি যে ধরেন 40 সালে, 1940 সালে ডাটা কম, ঠিক আছে বুঝলাম, বাট হোয়াট অ্যাবাউট আফটার 70s অর 80s? তখন তো ছিল, তখন তো কম্পিউটারটা ছিল, তখন এটা কিন্তু রিসার্চ হলো। তখন তখন একটু বেশি হার্ড ছিল না, মানে এখন যেরকম অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন এতটা ছিল মানে, তখন তো অ্যান্সারটা হচ্ছে কম্পিউটারটা বলি, হ্যাঁ অ্যান্সারটা কাছাকাছি যাচ্ছে, মানে ক্লিয়ার হচ্ছে না, আমি বলি। তখন জিপিইউ এগুলো তো অ্যাভেলেবল ছিল না এত। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি, এই মেশিন লার্নিং রান করার জন্য, যে ক্যালকুলেশন করার জন্য যে আমার প্রসেসর দরকার, মানে এত এত ক্যালকুলেশন করার জন্য যে প্রসেসর গুলো দরকার, এই প্রসেসর গুলো ডেভেলপ হয় নাই আনটিল 2000। এবং 2010-এর আগ পর্যন্ত, মানে আমরা তো 3G পাইছি 14 সালে, বাইরের কথা যদি ধরি, ধরেন পুরো 10 সালে 3G পাইছে, তো 6 সালে বাংলাদেশে ফেসবুক আসছে। তো তখন পর্যন্ত আসলে আমাদের চিপ গুলো এত ফাস্ট ক্যালকুলেশন করতে পারতো না, এবং হচ্ছে যে এত বড় বড় ম্যাট্রিক্স সলভ করতে পারতো না। তো যার কারণে আহ, এই এইটা ডেভেলপ করেও লাভ হয় না। কারণ দেখেন, একটা মডেল রান করাতে গেলে যদি বিগ ডাটা হয়, কি পরিমাণ জিপিইউ প্রসেসর লাগে আমাদের, হচ্ছে যে মানে কম্পিউটেশনাল পাওয়ার যেটাকে বলে, মানে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে কম্পিউটেশনাল ওভারহেড। সেই জিনিসগুলো তখন এনাফ ছিল না, যার কারণে এটা নিয়ে খুব একটা রিসার্চ হয় নাই। বাট ছোট ছোট রিসার্চ হয়েছে, ছোট ছোট রিসার্চ হয়েছে, বাট যখনই হচ্ছে যে এইদিকে আমাদের ডেভেলপ হয়ে গেল, মানে আমার হচ্ছে যেটা দিয়ে আমি কাজ করবো, আমার হার্ডওয়্যারের লিমিটেশন ছিল, হার্ডওয়্যার যখন লিমিটেশন ওভারকাম করলাম, তখনই হচ্ছে যে এটা গ্রো করা শুরু হলো। ঠিক আছে, আর এটা কাইন্ড অফ হচ্ছে যে এইভাবে গ্রো করতেছে, 2 টু দি পাওয়ার n আকারে। মানে আজকে যদি 8, তো কালকে 16, পরশুদিন 32, এভাবে গ্রো করতেছে আর কি। তো এনিওয়ে, আহ এই তো। তো এখানে বলছে দ্য রিসার্জেন্স অফ ইন্টারেস্ট ইন 2010 ডিউ টু ইনক্রিজড কম্পিউটেশনাল পাওয়ার অ্যান্ড ডেটা অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, এখানে যেটা লেখা আছে এটা কিন্তু আমি খেয়াল করি নাই। তো আমার কথাটাই হলো, আমি অনুমান ভিত্তিকে বলেছি যে 2010-এর পরেই সাধারণত আমার কি হয়েছে, কম্পিউটেশনাল পাওয়ারটা বৃদ্ধি পাইছে, এবং ডাটাও, হ্যাঁ আপনাদেরটাও ঠিক আছে যে ডাটা অ্যাভেলেবল হয়েছে। তো এই তো। তো পারসেপট্রন মডেল, তো আমি বললাম যে এমএলপি মানে এ সিম্পল মডেল অফ নিউরন দ্যাট মেক্স ডিসিশন বাই ওয়েটিং ইনপুট সিগন্যাল, একটু আগে দেখা দিলাম। ওকে, এগুলো বোঝার দরকার নাই, এখানে আস, দিস ইজ ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্স বিহাইন্ড এন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, তো ম্যাথমেটিক্স কিন্তু আমি অলরেডি বলে দিছি, বুঝাইছি, ঠিক আছে, মানে ওইটাই ম্যাথমেটিক্স, যে আমার কাইন্ড অফ, আমি যদি একটা মডেল দেখাই, যে একটা, ধরেন এখানে এরকম আছে, এখানে মনে করেন 3টা, আর এখানে একটা, তো এটার সাথে এটার কানেকশন, এটার, আবার এটার সাথে এটার কানেকশন আছে, এটার কানেকশন আছে, এটার connection। আবার এখান থেকে কি আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এখান থেকে একটা, 2টা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে।
তো এর আগের দিন, আচ্ছা আমি আম, এটাকে ইনপুট লেয়ার, এটাকে হিডেন লেয়ার, এটাকে আউটপুট লেয়ার বলতেছে। তো এই যে একটা নিউরন পারসেপট্রন, এখান থেকে এই যে আউটপুটটা যাচ্ছে এটা আউটপুট, ঠিক আছে, আর এর ইনপুট হচ্ছে এইটা, আবার এর আউটপুট হচ্ছে এইটা, ইনপুট হচ্ছে কটা, এই যে একটা আর এই যে একটা, তাই না? তো এই ইনপুট গুলো কিভাবে যাচ্ছে, এর ওয়েট গুণন এইটা, এর ওয়েট গুণন এইটা, যোগ করে তারপরে এখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে, ওর ভিতরে ঢুকে যে একটা আউটপুট প্রডিউস হচ্ছে সেইটা এখানে, তাই না, সেটা আবার এখানে যাচ্ছে, সেই তিনটা যুক্ত হয়ে লাস্টে কটা বের হচ্ছে, একটা। তো দিস ইজ দ্য ম্যাথমেটিক্স, নাথিং এলস, সিম্পল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে ভেক্টর আর ম্যাট্রিক্স এর খেলা, কারণ এতগুলো ক্যালকুলেশন আসলে এক এক করে হয় না, এটা ওই যে A1 A2 A3 এভাবে ম্যাট্রিক্স আকারে হয় আর কি। ডট প্রোডাক্টস সবাই জানি, ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে ডট প্রোডাক্ট কি জিনিস, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টস, এটা। তো ডেরিভেটিভস লাগবে, একটু পরে দেখাচ্ছি, এবং হচ্ছে যে চেইন রুল লাগবে, পার্শিয়াল ডেরিভেটিভ লাগবে, এই তিনটা একটু বলি। চেইন রুল কোথায় লাগবে, তার আগে এই জিনিসটা আমাকে পড়তে হবে, গ্রাডিয়েন্ট, এটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন মনে করেন একটু, আমি আর একটা স্লাইড বের করি, আমি একটু দাঁড়ান। আম, আচ্ছা, নোটবুক এলএম সবাই ব্যবহার করা শিখছে? এখানে তো ম্যাথমেটিক্স গুলো ঠিক মতো দেয় নেই। আচ্ছা, বাদ দিই এটা, আমি যেটা বের করতে চাচ্ছিলাম সেটা বের করি। এই এই জিনিসটা ইয়া করে কিভাবে, মানে মিনিমাইজ করে কিভাবে, এটা মিনিমাইজ হচ্ছে না কেন? কি হলো এটা? হুম, এখানে দেখেন, স্লাইডটা একটু, হ্যাঁ, দেখেন, এই ইনপুট লেয়ার, তারপরে হিডেন লেয়ার, তারপরে হচ্ছে আউটপুট লেয়ার হবে, আমি নিচে আরো ভালো করে আছে, এই যে, এই যে মাঝখানে একটা হচ্ছে যে ইয়ে আছে, নিউরন আছে, এ কতগুলা, দেখছেন কতগুলা হাজার হাজার নিউরনের সাথে কানেক্টেড, সবগুলোর সাথে কানেক্টেড। তো প্র্যাকটিক্যালি এতগুলোর সাথে কানেক্টেড হবে না, তো এটা হচ্ছে যে কাইন্ড অফ ওই আহ, মানে এই আচরণটা হচ্ছে মিমিক করে ওই ইয়াটা বানাইছে। আচ্ছা, না এইখানে তো ভালো করে কিছুই নাই, এটা কাটে দিই, এখানে আসি। এটা বোঝেন ভালো করে, এইটা বুঝলে এন শেষ, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরেন আম, এই- এইটা একটা মডেল, কাইন্ড অফ, এগুলো সবাই সবার সাথে সবাই কানেক্টেড আছে, ঠিক আছে। হুম, নর্মালি এ পাশে দুইটা হয় আর কি। তো যাই হোক, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি ওটা বোঝেন। ধরেন আমি একটা আউটপুট পাইলাম, প্রথমে কি হলো, এখান থেকে ইনপুট গেল, এখানে গেল, এখানে গেল, ক্যালকুলেশন হয়ে এখানে আসলো, এখানে আসলো, ফাইনালি আমি একটা আউটপুট পাইলাম, যেটা হচ্ছে প্রেডিকশন, প্রেডিক্টেড আউটপুট, যেটা ওয়াই হ্যাট বলতেছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, এইভাবে গেলেই কি ও ঠিক মতো আউটপুট দিয়ে দিবে, মানে আর কোনো করা লাগবে না, জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। এখন যেমন এখানে ধরেন A1 ছিল, সাপোজ এ ওয়ান, এ ওয়ান এর ভ্যালু কত হবে, ইনপুটের ভ্যালু তো ফিক্স, তাই না, মানে আমি যেটা ইনপুট দিব এইখানে যেটা, ধরেন এখানে আমি একটা দেখাইছি আর কি, ধরেন এখানে X1, X2, X3ও থাকতে পারে। তো X1 তো ফিক্সড, মানে এটা তো আমার হাতে আছে, ইনপুট ডাটা সেট থেকে ইনপুট আসবে। তো
A1 তো ফিক্স না, A1 কত হবে এই ভিতরের জিনিসগুলো তো আমি জানি না। মানে আমি মডেল তো হচ্ছে ব্ল্যাক বক্স, ভিতরে কি হচ্ছে আমার তো জানা নাই। তো A1 A2 A3, তারপরে হচ্ছে এটা হচ্ছে A2 A21 22 23 আর কি, ঠিক আছে। এই জিনিসগুলোর ভ্যালু আসলে কত হবে, মানে কত দিয়ে গুণ করলে আমার যে ওয়াই প্রেডিকশনটা এইটা আমার যে ডাটা সেটটা আছে, ডাটা সেটে কি থাকে বলেন তো, আমি এর আগের দিন পড়াইছি, এক্স ট্রেন থাকে, আর এটার সাথে কি থাকে, ওয়াই ট্রেন থাকে। মানে এইটা আমার হচ্ছে ফিচার, এটা হচ্ছে আমার টার্গেট ভ্যালু। এটা যদি ট্রেন সেট হয় তো আমার কিন্তু ট্রেন সেটে কি, আমি যদি এক্স সেটে ঢুকাই এইটা একটা প্রেডিকশন পাবো, এবং এই প্রেডিকশন আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এটা ডাটা সেটে অলরেডি আছে, আর এটা হচ্ছে কি প্রেডিক্টেড ভ্যালু। সো এই দুইটা যখন সেম হবে তখন আমার হচ্ছে যে কোনো ইরোর থাকবে না। বাট সেম কি হবে, হবে না, মানে এদের মধ্যে একটা কি থাকবে, ডিফারেন্স থাকবে। তো এখন ডিফারেন্স যত কম হবে মডেল তত ভালো, থামস রুল। এখন কথা হচ্ছে যে এই ভ্যালুগুলাকে আমাকে এমন করে সাজাতে হবে, মানে অপটিমাইজ করতে হবে, A1 A2 A3। হোয়াট ইজ A1 A2 A3? ওয়েট, আবার বলতেছি এগুলো হচ্ছে ওয়েট, ওয়েট অপটিমাইজেশন। ওয়েট অপটিমাইজ এমন করে করতে হবে যাতে এই দুইটার পার্থক্য কমে আসে। এখন আমি বলি আহ পার্থক্য কি করব, মিনিমাম করব, তাই না? ইঞ্জিনিয়ারিং এর ভাষায় মিনিমাম। তো আমরা পড়ে আসছি যে কোনো একটা জিনিস ম্যাক্সিমাম এবং মিনিমাম করতে গেলে আমার হচ্ছে এখানে ডেরিভেটিভ করতে হয়, ফার্স্ট ফার্স্ট ডিফারেন্সিয়েশন। ফার্স্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালু ইকুয়াল টু 0, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করি। তারপরে হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন, মানে পজিটিভ হইলে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি। এরকম আর পড়ে আসলে ইন্টারে ওইগুলাই। তো তার মানে প্রথম কাজ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে প্রেডিক্টেড, এইটার কি করব, ডিফারেন্স নিব, এইটাকে বলতেছি লস, এটাকে কি বলতেছি, লস। তারপরে কি করতে হবে, লসের ডি বাই ডিটি, বলেন তো ডি বাই ডিটি নাকি ডি বাই ডি ডাব্লিউ? আচ্ছা, এইখানে আমরা টাইমের রেসপেক্টে হচ্ছে ইয়া করব না, টাইমের রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব না। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, আমার হচ্ছে এইগুলার ওয়েট অপটিমাইজ করতে হবে। তার মানে ডি বাই ডি, এখানে এ বলেছি ডি ডাব্লিউ আর কি, বা ডি থিটা। আচ্ছা, থিটা কি জিনিস আমি বলে দিচ্ছি, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। থিটা ওই যে একটু আগে এ ওয়ান বললাম না, তারপর হচ্ছে A12, ওই যে ওই এর জায়গায় থিটাকে কল্পনা করেন, মানে θ11 θ12, ঠিক আছে। সো কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, থিটার রেসপেক্টে, ওয়েটের রেসপেক্টে, সোজা হিসাব। তো এখন এইটা, এইটাকে এইটা করব, এইটা করলে কি হবে, আমার হচ্ছে লস হয় মিনিমামে যাবে, না হলে ম্যাক্সিমামে যাবে। তো আমার ফর্মুলা আছে মিনিমামে কিভাবে নিয়ে যেতে হয়। এবং আমার এই যে থিটাগুলা প্রত্যেকবার ডেরিভেটিভ করলে আমার হচ্ছে থিটাগুলা ইমপ্রুভ হবে, মানে চেইন রুলের মাধ্যমে, সরি, ইটারেশনের মাধ্যমে। প্রথম ইটারেশনে দেখা গেছে যে এই পার্থক্যটা অনেক বেশি, পার্থক্য মনে করেন 10 বা 100। তারপরে হলো কি, ডিফারেন্সিয়েশন করলেন, ডিফারেন্সিয়েশন করার পরে কিছু একটা গুণ করে আগের যে মানে অ্যাকচুয়াল যে এই যে ওয়েট গুলা ছিল ওগুলোর সাথে হয় যোগ বা বিয়োগ কিছু একটা করলেন। করার পরে এই নতুন করে যেটা ওয়েট হবে, ওই ওয়েটটা আপডেট হবে একটু। আমি চিন্তা করা নাই, একটু পরে আমি হচ্ছে সুন্দর করে গোছানো জিনিস দেখাচ্ছি, আগে বুঝেন। এইটা আপডেট হলো। তো এইটা যখন আপডেট হলো, পরের বার যখন প্রেডিকশন করবেন পরের ইটারেশনে, তখন কি এই পার্থক্যটা 100 হবে? এদের পার্থক্য 100 থেকে কমে আসবে না, ধরেন 50 হয়ে গেল। তারপরে আবার থিটাটা ইমপ্রুভ হলো সেকেন্ড ইটারেশনে, তারপরে কি 50 থেকে আবার কি আসবে, 10। এইভাবে করে কি হচ্ছে, প্রত্যেক ইটারেশনে এই দুইটার পার্থক্য কি হচ্ছে, কমে আসতেছে। এইভাবে করে যখন ট্রেনিংটা, ট্রেনিং কার্ভটা এরকম হয়, ট্রেনিং কার্ভটা দেখতে এরকম হয়, ঠিক আছে, এরকম এরকম হয়। মানে প্রথমে ইরোরটা অনেক বেশি, তারপরে আফটার ইটারেশন এটা হচ্ছে কমা শুরু করবে, একটা সময় আসে ফ্ল্যাট হয়ে যাবে, তখন আর কমবে না। মানে আপনি যত ইটারেশন করেন আর কমবে না। তার মানে ওই সময় আমার মডেল হচ্ছে কনভার্স করছে, এটাকে বলে কনভার্স করা। ওকে, আমি এটা একটু
আমি একটু এটা ইয়ে দেখাই। গ্রাডিয়েন্ট সরি, গ্রাডিয়েন্ট ডিসেন্ট না, ব্যাক প্রপাগেশন। এই যে আম, এইখানে দেখাই, প্রথমে একটা ছবি দেখাই, তারপরে হচ্ছে যে দেখেন, এগুলো ইনপুট লেয়ার, এইটা হিডেন লেয়ার, এইটা আউটপুট লেয়ার, ঠিক আছে। তারপরে তারপরে কি হলো, প্রথমে আমি দিলাম, প্রথমে ধরেন এই ওয়েটটাকে বলতেছে W11, W12, W13, W14। অনেকে বলতে পারে ভাই এইদিকে নাই কেন, এইদিকে তো এইটা তো নিউরন না, এটা হচ্ছে ইনপুট, মানে এইটাকে ইনপুট ধরেন, এইটা এইটা এটা 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 একটাই হিডেন লেয়ার আছে মাঝখানে, মানে এইটা আর এইটা সেম না আর কি। এটা ধরেন আমার হাতে আছে ডাটা সেট, এইটা, সো এইটা একটা লেয়ার দিছে মাঝখানে মাত্র, ঠিক আছে। তো এইটা তো 1 1 হবে, 1 2 1 3 1 4। তারপরে হচ্ছে এখানে কি হয়েছে, এইটার সাথে এই x1 এর সাথে এটা গুণ হয়েছে, এটা x2 এর সাথে গুণ হওয়ার পরে যোগ হয়েছে, যোগ হওয়ার পরে অ্যাক্টিভেশন ফাংশন পার করে আমি কি পাইছি, ওয়াই হ্যাট পাইলাম। এটা কি প্রেডিক্টেড আউটপুট, থেকে পাইলাম, মডেল থেকে পাইলাম। আর আমার হাতে আছে কি, অরিজিনালি ডাটা সেটের মধ্যে অ্যাকচুয়াল যে এর করেসপন্ডিং, মনে করেন x1 x2 x3 x4, x1 x2 x3 x4 এর করেসপন্ডিং একটা কি আছে, ওয়াই আছে, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল। ওই দুইটার পার্থক্য নিলাম, যদি পার্থক্য নেই, নোটেশন গুলো খেয়াল করবেন, নোটেশন এখানে কিন্তু এল মানে হচ্ছে লস বা ইরোর, ডিফারেন্স বিটুইন প্রেডিক্টেড আউটপুট ওয়াই হ্যাট অ্যান্ড অ্যাকচুয়াল আউটপুট ওয়াই। সেই ইরোরটাকে দেখেন এখানে কি বলছে, ইরোর ইজ সেন্ড ব্যাক টু দা ইস নিউরন ইন ব্যাকওয়ার্ড পাস। তার মানে একবার ফরওয়ার্ড পাস হয়েছে, ফরওয়ার্ড পাসে আমরা আউটপুট পাচ্ছি, এবং ব্যাকওয়ার্ড পাসে আমরা কি করতেছি, ওয়েট অপটিমাইজেশন করতেছি, কিসের মাধ্যমে, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। এখানে বলছে গ্রাডিয়েন্ট অফ ইরর ইজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু ইচ ওয়েট। আমাকে বলেন তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাডিয়েন্ট হিয়ার, গ্রাডিয়েন্ট অফ ইরর, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাডিয়েন্ট অফ ইরর, এনিওয়ান? সবাই তো ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেপেলে এখানে। গ্রাডিয়েন্ট মানে কি, মানে গ্রাডিয়েন্ট অফ ইরর বা গ্রাডিয়েন্ট অফ লস মানে কি, আমি কিন্তু অলরেডি অনেকবার বলেছি। হ্যাঁ, আমার ছেলেপেলে গুলো গেল কই রে, এরা পারে না কেন? সুই, গ্রাডিয়েন্ট মানে কি? ক্লাস রাখতে পারছে না, খেয়াল লাগে না। মুরাদ ভাই, মেহেদী হাসান রাহাত, কি হলো, কেউ ক্লাসে নাই? হ্যাঁ আছে। আরে, কি অবস্থা ক্লাসে, কি সবাই ঘুমাচ্ছে নাকি? তোমার ওই যে জিজ্ঞাসা করতেছিলাম যে গ্রাডিয়েন্ট মানে কি। গ্রেডিয়েন্ট ওই যে ভাই ঢাল, ঢাল ছিল না ওটা না? ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কি এটা, ঢাল তো ঠিক আছে, কোনো একটা কিছুকে ডিফারেন্সিয়েশন করলে ওটাকে বলে গ্রাডিয়েন্ট। জি ভাইয়া। তো গ্রাডিয়েন্ট অফ ইরর মানে কি, ক্যালকুলেশন, একটু আগে তো বললাম যে লসের আমরা কি নিব, ডেরিভেটিভ নিব। ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তো ওইটাকে বলতেছি কি, গ্রাডিয়েন্ট।
গ্রাডিয়েন্ট অফ ওকে। ইরর ইজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু ইচ ওয়েট। একটু আগে বললাম না যে টি এর সাপেক্ষে নিব নাকি ওয়েটের সাপেক্ষে নিব, বলেছি কি না? জি, ওইটা সাপেক্ষে। ওয়েটের সাপেক্ষে, ঠিক আছে। এবং খেল এখানেই শেষ, এখানেই কত, এতটুকু বুঝলেই আমার আর কিছু বোঝা লাগবে না। এখন কথা হচ্ছে যে ওয়েটটা আপডেট হচ্ছে কি? আচ্ছা, কোনো একটা জিনিস আপডেট কিভাবে হয়? হয় ওখান থেকে কিছু যোগ করতে হয়, নাহলে বিয়োগ করতে হয়, অথবা তাকে কোনো কিছু দিয়ে গুণ করতে হয়, তাই না? তো ওয়েট আপডেটের একটা তো ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন কোথায়? সেই ইকুয়েশনে যদি আমি যাই, ইকুয়েশনটা এখানে দেয় নেই এনিওয়ে। একটা মডেল ভালো করে বুঝলে বাকিগুলো এমনি হয়। ইকুয়েশন এখানে দেয় নাই। আচ্ছা, এখানে দেয় নাই ইকুয়েশন। এই যে ইকুয়েশন, কঠিন করে দিছে না সব জায়গায়। এই যে এইটা, এইটা দেখেন, লোড হয়ে যাবে। এইটা, এইটা ঠিক আছে। এইটা হচ্ছে নিউ ওয়েট, মানে নতুন। আর এটা হচ্ছে আগের। এখানে প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, নট, কোনো সমস্যা নেই। যদি প্লাস হয় এটার ভ্যালু মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই আর কি। তো এইটা হচ্ছে ইরোরটা। ইরোর মানে কি? ওই এল মাইনাস ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, ওই ভ্যালুটাকে আমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি? ওয়েটের রেসপেক্টে। এবং তার সাথে আমি একটা জিনিস গুণ করতেছি, এ। এখানে এ বলছে, আমি যদি বলি ইটা, আমি যদি বলি ইটা, ইটাটা এইভাবে হয়, ঠিক আছে। এটাকে বলতেছে লার্নিং রেট, এল আর, লার্নিং রেট। এখন আমি যখন একটা মডেলকে, এবার রিসার্চের কথায় আসি, মডেলকে যখন আমি একটা রান করব, তা আমি, আমার দেখা যাচ্ছে যে মডেলটা এমন একটা বিহেভ করতেছে, দেখা যাচ্ছে যে মানে আমার ট্রেনিং কার্ভটা খুব লাফালাফি করতেছে বা কিছু একটা হয়েছে, আমি ওটা পরে বলবো, এখন বলতেছি না। তো তখন আমাকে লার্নিং রেটে হাত দিতে হবে। তাহলে আমি আমি তো বুঝতেছি যে লার্নিং রেটটা কোন জায়গায় আছে। তার মানে মাথা যদি না খেলে যে লার্নিং রেট কোথায়, খালি কোড কোড করতেছি, ইটার মান বসাই দিছি একটা 0.01 বা 0.001, একটা ছোট মান ভ্যালু বসাই দিছি, বাট মডেল এমন একটা বিহেভ করতেছে, আমার লার্নিং রেটে হাত দিতে হবে কিন্তু আমার মাথায় নাই, ঠিক আছে। তো আমি, তার মানে কি, আমাকে জানতে হবে এটা কোথায় আছে। এই হচ্ছে লার্নিং রেট। লার্নিং রেটটা আমি পরে পড়াবো যখন এই অপটিমাইজেশন বুঝাবো। আচ্ছা, লসটা আসলে কিভাবে কমে? মানে লসটা কি একদিকে শুধু কমে? লসের কার্ভটা দেখতে এরকম। তো এইটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। তো ধরেন ফার্স্ট ইটারেশনে ভ্যালুটা এখানে আছে, মানে আমার হচ্ছে লসের ভ্যালুটা এখানে আছে, ঠিক আছে। মনে করেন 100, লস 100। তো তারপরের ইটারেশনে কমবে, তারপরের ইটারেশনে আরো কমবে, তারপরের ইটারেশনে আরো কমবে।
তারপরেরটাতে এইখানে আসবে। এখন দেখা গেল যে এইখানে না আসে করে গেল বাড়ে গেল, মানে এখানের পরে হচ্ছে যে আরো বাড়ে গেল, তারপরেরটা আরো বাড়ে গেল, তারপরে আবার হচ্ছে যে এখানে আরেকটু কমছে, মানে এখানে ছটফট করতেছে এই জায়গাটাতে। ঠিক আছে, বাট মিনিমাম হচ্ছে না একদম, এটাকে বলে গ্লোবাল মিনিমা। গ্লোবাল মিনিমা, ঠিক আছে, এই জায়গায় আসতেছে না। তো যদি যদি লার্নিং রেটটার মান বড় হয় তাহলে এরকম করবে, মানে আমার কাইন্ড অফ হচ্ছে যে এই জায়গা থেকে শুরু করে ডাইরেক্টলি এইখানে নামবে, তারপরে এইখানে, তারপরে আবার এদিকে চলে গেছে। বাট আমি যদি করতাম কি, অল্প অল্প করে নামতাম, অল্প একটু, প্রথমে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তো আমি কিন্তু ইজিলি হচ্ছে যে মিনিমামটা পাই যাইতাম। ঠিক আছে, তার মানে যদি দেখি যে আমার মডেল ওই ধরনের ফ্লাকচুয়েটিং বিহেভ করতেছে, তার মানে লার্নিং রেট আমাকে কমাতে হবে, এটা। তো এইটাই হচ্ছে যে ব্যাক প্রপাগেশনের ওয়েট আপডেট রুল বা আপডেট ইকুয়েশন। এইটাকেই বলতেছে যে গ্রাডিয়েন্ট ডিসেন্ট। গ্রাডিয়েন্ট ডিসেন্ট ইন অ্যান ইটারেটিভ অপটিমাইজেশন অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য মিনিমাম অফ এ ফাংশন। একটা ফাংশনের মিনিমাম পয়েন্ট আমরা বের করার যে পদ্ধতি, ওইটাকে ইটারেটিভ পদ্ধতি, ওইটাকে বলতেছে গ্রাডিয়েন্ট ডিসেন্ট। ইন আওয়ার কেস উই ওয়ান্ট টু মিনিমাইজ ইরোর ফাংশন, তাই না, ইরোর। To find local minimum of a function using gradient descent, one takes steps proportional to the negative of the gradient of the function of the current point. তো এই কারেন্ট পয়েন্ট ধরি যদি এইটা, তার যে নেগেটিভ, এইটাকে বলতেছে যে এই করে দিলে হচ্ছে আমরা হচ্ছে একটা লোকাল মিনিমা পাবো। আচ্ছা, তো এগুলো হচ্ছে ইয়া হবে কি হবে, উম, হুম, আমি হচ্ছে ইয়েতে যাই, পিডিএফ এ যাই, আমার পড়ানো শেষ মোটামুটি। এখন লস ক্যালকুলেশন পড়াইছি না, ডিফারেন্স বিটুইন প্রেডিক্টেড অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালুস। ফরওয়ার্ড প্রপাগেশন পড়াইলাম, যে আউটপুট প্রথমে ফরওয়ার্ড প্রপাগেশন মানে ইনপুট দিলাম আউটপুট পাইলাম, ওইটাই হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। মাল্টিপ্লাই, সামেশন, অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, আর ব্যাকওয়ার্ড প্রপাগেশনে হচ্ছে কি, ব্যাকওয়ার্ড প্রপাগেশনে একটু আগে যেটা দেখাইলাম, ওয়েট অপটিমাইজেশন, ওইটাতে একটা চেইন রুল আছে। তো মানে হয়েছে কি, ওই যে ওয়েট যেভাবে অপটিমাইজ হচ্ছে, আমি তো জাস্ট একটা ওয়েট অপটিমাইজ দেখাইলাম, কিন্তু ওখানে তো অনেকগুলো ওয়েট আছে, তাই না? তো সবগুলো ওয়েট অপটিমাইজেশন দেখানো সম্ভব না। তো ওইভাবে আমি যদি একদম এইখান থেকে এই পর্যন্ত ধরে টেনে নিয়ে আসি, তো দেখা যাবে যে ডিফারেন্সিয়েশন করতে করতে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে করতে একটা একটা বড় ইকুয়েশন হবে আর কি, মানে একটা ইকুয়েশন সলভ করতে হবে। তো ওইদিকে যাওয়ার দরকার নেই, মেইন জিনিসটা বুঝলে হবে, ওইখানে চেইন রুল ইউজ করা হয়। ওই যে দ্য গ্রাডিয়েন্ট অফ দ্য লস ফাংশন উইথ রেসপেক্ট টু ইচ ওয়েট, এ মেথড ফর ক্যালকুলেটিং দ্য গ্রাডিয়েন্ট অফ লস ফাংশন, এটা হলো ব্যাক প্রপাগেশন। এখন আসি যে কত ধরনের গ্রাডিয়েন্ট মানে অপটিমাইজেশনের কত ধরনের অ্যালগোরিদম আছে। এটা এক ধরনের স্টকাস্টিক গ্রাডিয়েন্ট ডিসেন্ট। আর একটা আছে হচ্ছে যে মানে এগুলো হচ্ছে অপটিমাইজার। তারপরে আরেকটা হচ্ছে অ্যাডাম। ঠিক আছে, তো এগুলোর ফাংশন ভিন্ন, এটা আমাদের অ্যাডামটা জানলেই হয়ে যাবে, এটা পরে। আচ্ছা, এগুলোর দরকার নাই। এই যে এখানে লেখা আছে লার্নিং রেট, কোথায় লার্নিং রেট আছে, অ্যাডজাস্টিং দ্য স্টেপ সাইজ ডিউরিং গ্রাডিয়েন্ট ডিসেন্ট, একটু আগে দেখলাম। মোমেন্টাম লাগবে না আপাতত, আরএমএস এগুলো লাগবে না। এইটা এইটা হচ্ছে যে কম্বাইন্স দ্য অ্যাডভান্টেজেস অফ আরএমএস প্রপ এন্ড মোমেন্টাম। এই মানে অপটিমাইজেশন টেকনিকের মধ্যে এই তিনটা অপটিমাইজেশন টেকনিক আছে। একটা হচ্ছে যে এসজিডি মানে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আর একটাকে বলতেছে আরএমএস প্রপ, আর একটাকে বলছে অ্যাডাম। আমরা এখন তো এটা ব্যবহার করি। তো এইটার ভিতরে ম্যাট্রিক্স অত জানার দরকার নাই, মানে কাহিনী অত জানার দরকার নেই। আচ্ছা, তো এইটা কিছু জানি যে প্র্যাকটিক্যাল এএনএন ইউজিং ফ্রেমওয়ার্ক, কোন ফ্রেমওয়ার্কে আমরা এএনএন টা ব্যবহার করব। আচ্ছা, ফ্রেমওয়ার্ক কি, সিএসসি এর কি আছে এখানে, সিএসসি এর ফ্রেমওয়ার্ক কি জিনিস, তো ক্লাসেই নাই আজকে। টেমপ্লেট টাইপের নাকি ভাইয়া এটা বলতেছে? হুম,
টেমপ্লেট টাইপ কিছু? না, ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক অন্য জিনিস। ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্রেমওয়ার্ক, প্ল্যাটফর্ম। হ্যাঁ, জোরে। প্ল্যাটফর্ম। কে কথা বলতেছে, সাকিব নাকি? জি ভাইয়া, কথা তো আসে না, আরেকবার বলো। বলতেছি ফ্রেমওয়ার্ক হচ্ছে প্ল্যাটফর্ম। স্ট্রাকচার, আম, স্ট্রাকচার না? নাদিয়া আপু কি সিএসসি স্টুডেন্ট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার তো এগুলো পারার কথা, খুব ভালো করে ক্লিয়ার থাকার কথা, তাই না? এরা না হয় একটু ট্রিপল স্টুডেন্ট আছে। স্ট্রাকচার ফ্রেম, হবে না? ঠিকই আছে। এই যে দেখেন, দুইটা জিনিস, একটাকে বলে ফ্রেমওয়ার্ক, আর একটাকে বলতেছে, আর একটা কি বলে বলুন তো, এপিআই। এপিআই শব্দগুলোর মানে জানতে হবে। এপিআই আর একটাকে বলতেছে লাইব্রেরি। লাইব্রেরি, হ্যাঁ লাইব্রেরি আর কি, লাইব্রেরিটা ধরে নেন, লাইব্রেরি। একটা বলছে এপিআই, একটা বলছে লাইব্রেরি, একটা বলছে ফ্রেমওয়ার্ক, আর একটাকে বলতেছে হচ্ছে যে আহ উম, কি বলতেছে এটাকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো মানে ধরেন ফ্রেমওয়ার্ক, আমি দুইটা ফ্রেমওয়ার্কের উদাহরণ দেই। একটাকে বলতেছে যে পাইটর্চ, একটাকে বলতেছে টেনসর ফ্লো, ঠিক আছে? টেনসর ফ্লো, কেরাস না, কিন্তু কেরাস অন্য জিনিস। টেনসর ফ্লো আর একটা হচ্ছে পাইটর্চ। এখানে বলতেছে বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এএনএন ইউজিং দ্য পাইটর্চ ফ্রেমওয়ার্ক, আর এখানে বলতেছে বিল্ডিং অ্যান্ড ট্রেনিং এএনএন ইউজিং দ্য টেনসর ফ্লো ফ্রেমওয়ার্ক, আর কি কেরাস না, টেনসর ফ্লো ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? তো এটা পার্থক্য কি আসলে? যদি প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার আলাদা, আর হচ্ছে যে সোর্স আলাদা। কিওয়ার্ড আলাদা, মানে আচ্ছা। কিছু কিছু কিওয়ার্ড আলাদা। মানে কিওয়ার্ড বলতে বোঝাবো আমি, ধরেন যে একটা লাইন লিখতে গেলে যে শব্দগুলো ব্যবহার করব, এই পাইটর্স ব্যবহার করলে যে শব্দ ব্যবহার করব, দেখা যাবে ওই একই কাজ করতে টেনসর ফ্লো দিয়ে করলে শব্দগুলো ভিন্ন হবে। খুব যে বেশি ভিন্ন তা না, বোঝা যায়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইটা হচ্ছে ফ্রেমওয়ার্কের পার্থক্য। এখন কথা হচ্ছে যে ফ্রেমওয়ার্কের মধ্যেই কিন্তু পুরো কাজটা করতে হবে, মানে মডেলের অংশটুকু, মানে মডেলের অংশটুকু, ওই মডেলের পার্টটুকু কিন্তু এর আগে আমি দেখাইছি অনেক অনেক ক্লাসে, কয় লাইন, 3-4 লাইনের কাজ আর কি। তো ওই 3-4 লাইনে বা ট্রেনিংটা যেখানে হচ্ছে, ওই জায়গাতে যদি আমি পাইটর্চ ইউজ করি তাহলে আমার লাইনগুলো দেখতে একরকম হবে, আর যদি আমি টেনসর ফ্লো ইউজ করি তাহলে আমার লাইনগুলো দেখতে একটু ডিফারেন্ট হবে, বাট দুইটাই কি সেম কাজ করবে। এখন এখন কথা হচ্ছে যে লাইব্রেরি কি, এপিআই কি, এটাতে আসি। একটা ফ্রেমওয়ার্কের ভিতরে বিভিন্ন ধরনের, মানে ধরেন আমি এএনএন মডেল ইমপ্লিমেন্ট করব। তো এএনএন মডেলের জন্য যে লেয়ারটা আছে, ওই যে হিডেন লেয়ার, সেইটাকে মানে এন এন ডট লেয়ার এইভাবে থাকে। আমি এক্সাম্পল দেখাই, আমি হচ্ছে সরাসরি ইয়ে দেখাই। আম, আরে কি হলো, হ্যাঁ, এই ডকুমেন্টেশনে যাই একটু। দুইটা ফ্রেমওয়ার্কের মধ্যে কোনটা ইউজ করব, এইটা হচ্ছে নেক্সট কোশ্চেন। এখন কথা হচ্ছে যারা বিগিনার তাদের জন্য টেনসর ফ্লো ফ্রেমওয়ার্কটা ইউজ করা ভালো, এটা কাজ করবে না। কোডের লাইন, হ্যাঁ,
হুম। হ্যাঁ, তো পাইটর্স কি দোষ করছে বিগিনারদের জন্য? পাইটর্স লেয়ার গুলোকে ইয়ে করা সহজ, মানে কাস্টমাইজ করা সহজ, যেটা আবার টেনসর ফ্লোতে একটু কঠিন। বাট বিগিনারদের জন্য টেনসর ফ্লোটা বেশি ভালো, কারণ টর্চের গুলো একটু জটিল করে লেখা থাকে আমার কাছে আর কি, মানে অনেক কিছুই নিজে নিজে লেখাইতে হয় আর কি। ঠিক আছে, নেট কাজ করতেছে না, ঢুকতেইছে না আমার। আমি এখানে দেখি। হুম, এখানে দেখেন, এখানে দেখেন, এই যে ইম্পোর্ট টর্চ, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমি পাইটর্চ ইম্পোর্ট করলাম, মানে পাইটর্চ ফ্রেমওয়ার্কে আমি হচ্ছে কোড লিখবো, ঠিক আছে। তারপরে লেখা আছে ইম্পোর্ট টর্চ ডট এন এন অ্যাজ এন এন। এন এন মানে হচ্ছে ওই নিউরাল নেটওয়ার্কের লেয়ার, ঠিক আছে। তারপরে এই যে পাইটর্চ ডট অপটিম অ্যাজ অপটিম। অপটিম মানে হচ্ছে অপটিমাইজেশন। একটু আগে দেখলাম না অ্যাডাম, আরএমএস প্রোব, ওইগুলার যে কোনো একটা লাগবে আমার, ঠিক আছে, ওই যে কোনো একটা ইউজ করবো, ওইটার জন্য এখানে অপটিম লেখা আছে। একটু পরেই আমরা পার্থক্য বুঝতে পারবো, বাকিগুলা না, এই পরের তিনটা না, পরের তিনটা বাদ দেন। তারপরে এখানে একটা ফাংশনের জন্য টর্চ ডট এন এন ডট ফাংশনাল অ্যাজ ইফ। এখন দেখেন পার্থক্য কোন জায়গায়। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে মডেল, এইটা হচ্ছে মডেল, ঠিক আছে। ডিফাইন দা নিউরাল নেটওয়ার্ক মডেল। প্রথম যে লেয়ারটা, এটা 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 আবার ক্লাস, এটা আবার হচ্ছে যে এটা কাইন্ড অফ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যারা জানে, তারা হচ্ছে যে এই অংশ, এই যে এই দুই লাইন, প্রথম দুই লাইন, প্রথম তিন লাইন, প্রথম তিন লাইন কি মিন করে, এটা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানে তারাই বুঝবে। আমি নিজেও ভালো করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পারি না, বাট আমার তো হচ্ছে যে কোড লেখা লাগে না, কোড তো রিসার্চারদের জন্য কোড লেখা লাগে না, তো রিসার্চারদের জন্য কোড হচ্ছে বুঝতে হয়, ঠিক আছে। তো আপাতত ধরে নিলাম যে ওই তিনটা লাইন দরকার নাই। এখন আসেন পরের লাইনে। তো এখানে দেখেন এন এন ডট লিনিয়ার। এই লিনিয়ার লেয়ার মানে হচ্ছে যে নিউরাল নেটওয়ার্ক, মানে এন এন এর লেয়ার মানে হচ্ছে ডেন্স লেয়ার। আমি আবার বলি, ডেন্স, এর আগের ক্লাসে বলেছি, দেখাইওছি। ডেন্স লেয়ার যেটা, এইটাই হচ্ছে যে পাইটর্সে এটার নাম হচ্ছে লিনিয়ার। কোথায়? এইটা হচ্ছে পাইটর্সে, আর এইটা হচ্ছে টেনসর ফ্লোতে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে লেয়ার আমি ডিক্লেয়ার করলাম, বাট কোনটার পর কোনটা কাজ করবে সেইটা আবার এইখানে। ফরওয়ার্ড, ফরওয়ার্ড পাস, প্রথমে হচ্ছে যে এই যে প্রথমে হচ্ছে যে এফসি ওয়ানে যাবে, এখানে এফসি ওয়ান হবে, এখানে ভুল দিছে একটু। এই যে দিছে দিছে না, ঠিক আছে ঠিক আছে, এফসি ওয়ানে যাবে, প্রথমে হচ্ছে এক্স ওয়ানটা, মানে এই যে এক্স ওয়ান যে ভ্যালুটা আছে এইটা হচ্ছে এফসি ওয়ানের ভিতরে যাবে, মানে এই লেয়ারের ভিতরে যাবে। তারপরে হচ্ছে যে এখানে আরেকটা লেয়ার আছে এফ, ওই যে ফাংশন আছে ওই যে উপরে দেখলাম, ওইটার ভিতরে যাবে। তারপরে যে আউটপুট পাবো ওইটাও এক্স, মানে আপডেট হবে আর কি এক্স। তারপরে আবার এক্স এখানে আসবে, এফসি টু এর ভিতরে যাবে। ভেরি কমন আর কি সিএসসি, আমরা, আমার মনে হয় এগুলো খুব সহজ জিনিস। তো আমি যেটা বলতেছিলাম যে এখন তাহলে এই সেম জিনিস ইয়েতে কেমন, টেনসর ফ্লো, টেনসর ফ্লোতে কেমন এর দেখি, এইখানেই দেখি। ওই সেম জিনিস, দুই লাইনের দেখেন, এখানে ইম্পোর্ট টেনসর ফ্লো অ্যাজ টিএফ। তারপরে হচ্ছে যে টেনসর ফ্লো ডট কেরাস, কেরাস হচ্ছে ওই যে এপিআই লাইব্রেরি, ঠিক আছে। মডেল ওখান থেকে সিকোয়েন্সিয়াল, এখান থেকে ডেন্স ইম্পোর্ট করছি। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখেন দেখেন কয় লাইন মাত্র, জাস্ট সিকোয়েন্সিয়ালের ভিতরে, সিকোয়েন্সিয়াল মানে একটার পর একটা হবে আর কি। এই যে এখানে ডেন্স কল করলো, তার ভিতরে যে 128, 128 এর আগের দিন বুঝাইছি যে এটা হচ্ছে ওই যে ইউনিট সংখ্যা, নিউরন মানে হিডেন কয়টা আমি ইউনিট রাখবো। এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, অ্যাক্টিভেশন ফাংশন আজকে পড়ানো হয়েছে। আর হচ্ছে ইনপুট শেপ এভাবে দেওয়া লাগে, এটা অ্যাক্টিভেশন ফাংশন, এখানে 10টা। তো দেখেন এখন, আর হচ্ছে অপটিমাইজারটা কোথায় ব্যবহার হয় আজকে বললাম যে একটা মডেল ডিক্লেয়ার করার পরে, একটা মডেল ডিক্লেয়ার করার পরে সেটাকে কম্পাইল করতে হয়। দেখবেন মডেলটা যেখানে শেষ হবে তার পরের লাইনে আপনি এইটা পাবেন, মডেল ডট কম্পাইল।
মডেলটাকে কম্পাইল করার পরে কম্পাইলের ভিতরে কি থাকে? অপটিমাইজার। অপটিমাইজার আজকে পড়েছি অ্যাডাম, যদিও ভিতরে পড়ি নাই, পরে পড়বো। তো অ্যাডাম আর আরএমএস প্রপ, এই যে একটু দেখাই, এই যে এইটা, এইটা, অথবা এই যে এসজিডি, যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তো এইখানে অ্যাডাম না লিখে যদি ওইগুলা নাম লেখেন তাহলে ওইগুলো কাজ করবে। লস, লস, লস আমরা আজকে ব্যবহার করেছি না, মাইনাস দুইটার। তো মিন স্কোয়ার ইরর, ধরেন যে এখানে মিন স্কোয়ার ইরর লেখা আছে, এই যে ক্যাটেগরিক্যাল ক্রস এন্ট্রপি, এইটাও একটা লস ফাংশন। এই লস ফাংশনটা ব্যবহার করা হয় সাধারণত যে ক্লাসিফিকেশন প্রবলেম গুলো আছে না, ইমেজ ক্লাসিফিকেশন, মানে ধরেন অনেকগুলা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে পড়তেছে, তখন হচ্ছে যে এই লস আর ইউজ হবে না। এই যে, এই যে লস ফাংশন, মিন স্কোয়ার ইরর আর হচ্ছে ক্রস এন্ট্রপি। তো ক্রস এন্ট্রপি ব্যবহৃত হবে হচ্ছে যে ইমেজের ক্লাসিফিকেশন প্রবলেমে, আর মিন স্কোয়ার ইরর ব্যবহৃত হবে যে রিগ্রেশনাল কাজে। রিগ্রেশনাল কাজ হচ্ছে যে ওই কাইন্ড অফ, মানে ক্লাসিফিকেশন ছাড়া যেগুলো, এগুলো সবই রিগ্রেশন, ফোরকাস্টিং বা হচ্ছে কোনো ওই যে ইন্টারপোলেশন টাইপের যে কাজগুলো আছে। তো ম্যাথ এই অ্যাকুরেসি হচ্ছে যে এই লসের বিপরীত জিনিস, যেটা দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে? ওকে, তারপরে পাবেন এই কম্পাইলের পরের লাইনে পাবেন হচ্ছে মডেল ডট ফিট। এই লাইনটা তিনটা, এই তিনটা সিমিলারলি আসবে। প্রথমে মডেল ডিফাইন করতে হবে, মডেলটাকে কম্পাইল করতে হবে, কম্পাইল করার পরে হচ্ছে যে আমি এখন রান করা শুরু করব। এইটা মানে হচ্ছে যে ট্রেনিং দ্য মডেল। এখন ট্রেনিং এ কি থাকে? এক্স ট্রেন, ওয়াই ট্রেন, এইটা হচ্ছে এক্স ট্রেন, আর হচ্ছে লেভেলস, লেভেলস মানে হচ্ছে ওয়াই, এই সেই ওয়াই ট্রেন। এটা ভিন্ন ভেরিয়েবলের নাম দিছে। ইপক মানে হচ্ছে কয়টা ইটারেশন। এখানে আরো আরো আর্গুমেন্ট থাকতে পারে, মানে এখানে কমা কমা দিয়ে আরো জিনিস থাকতে পারে, সেগুলো এখানে দেয়নি। তো যখন হচ্ছে যে ফিট করব মডেলটা, এটা যখন আমি ইন্টার মারবো এই সেলটা, তখন এই যে এইভাবে হচ্ছে রান হবে। দেখেন এখানে কয়টা দিছে? পাঁচ না? এই যে একের পাঁচের এক, এইভাবে এটা পূরণ হবে। তারপরে এই যে এটা অ্যাকুরেসি, এটা লস। দেখেন লসটা আস্তে আস্তে আস্তে, প্রথমে কত ছিল? 0.4420, শেষে কত হয়েছে? 0.0838। ঠিক আছে, অ্যাকুরেসিটা হচ্ছে লসের বিপরীত। তো এই অ্যাকুরেসি হচ্ছে 0.97, মানে 97%। তো অ্যাকুরেসিটা সাধারণত 90 95 এর উপরে গেলে আমরা ধরে নেই যে মডেলটা ভালো কাজ করেছে। আহ, একটা মডেলকে সেভ করতে হয়, এই যে মডেল ডট সেভ, এইভাবে। তারপরে ওই মডেলটা পরবর্তীতে যদি ইউজ করি তাহলে ওইটাকে লোড করতে হবে, লোড মডেল। মানে কাইন্ড অফ একবার বুঝলে সব পরে নিজে নিজেই বোঝা যায়, না বুঝলে তো চ্যাট জিপিটি আছে। আচ্ছা আমি শেষ করে দেই। আম, এগুলো হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। একটু আগে দেখলাম না, সফটম্যাক্স দেখলাম, রেলু দেখলাম, লিনিয়ার, এখানে লিনিয়ারটা দেয় নেই। তো কোথায় কোনটা ব্যবহার করতে হবে একটু পরে নিয়েন। খালি খেয়াল রাখবেন সফটম্যাক্স সাধারণত ক্লাসিফিকেশন প্রবলেম ব্যবহার করা হয়। যাই হোক, অনেকগুলা বক বক করলাম, এই পার্টটা আপনাদের পড়া থাকলো, এটা পড়বেন, খুব ইম্পর্টেন্ট। আন্ডার ফিটিং হলে কি, ওভার ফিটিং হলে কি, কোনটাকে আন্ডার ফিটিং বলে, ওটা কোনটাকে, এইটা বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ, সব 3 স্টার। এটা পড়বেন, এটা পড়বেন, এটা দরকার নাই, এগুলো দরকার নাই। হ্যাঁ এইখানে শেষ, এটা ডাবল ডাবল হয়েছে, এগুলো দরকার নাই আর কি। এই এই এইটা, এটা কত, এটা গেল সেকশন 7, যেটা এটা ভালো করে পড়বেন, এটা পড়া থাকলো। আমার আম, এটা কি বলবো আপনাদের, হ্যাঁ, আমার পক্ষ থেকে পড়ানো শেষ, এখন প্রশ্ন করেন। তৌকির, তোমার প্রশ্ন আছে নাকি?
না ভাই, আমার প্রশ্ন নাই। তো আরেকবার দেখলে, ক্লাসটা করলে, তারপরে যদি কোনো প্রশ্ন বার হয় তাহলে আপনাকে নক দেবো। অবশ্য তুমি ওই আজকে যে একটু কঠিন লাগছে, কিছু কিছু মাথার উপর দিয়ে গেছে এই আর কি। মাথার উপর দিয়ে যাওয়ার মতো কোনো কিছু পড়ানো হয় নাই আমি মনে করি, কারণ অলরেডি আমি যে প্লে লিস্ট গুলো দিয়েছি আমি মনে করি সেখানে এগুলো পড়ানোই হয়ে গেছে। মানে আমি তো পিছনে কয়েকটা জিনিস আমি দেখাই দিচ্ছি আর কি। আহ, তুমি মনে হয় পাইথন অ্যানাকোন্ডা ইউজ করো। আসলে রিসার্চের জন্য ওইগুলো না, ওইগুলোতে প্র্যাকটিস করো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর একটা কথা, রিসার্চারদের কিন্তু কোড লেখার দরকার নাই। কোড খালি কাস্টমাইজ করতে হবে, কপি করে পেস্ট করে আনতে হবে, এক জায়গা থেকে আনে বসাইতে হবে। আমার কাজে আমি ব্যবহার করতে পারতেছি কিনা এটা বুঝতে হবে। ক্লাসের শুরুতে বললাম, আমার কাছে তুমি যদি একটা পেপার দাও, আমি 1 ঘন্টার মধ্যে ওই পেপারে যত কোড আছে আমি সব তোমাকে করে দিতে পারবো, A to Z, বুঝায় দিয়ে, বুঝায় সহ দিতে পারবো। তো তুমি তো পারবে না, তাই না? মানে বুঝতে তো পারবে না, একদিনে কি বুঝতে পারবা? সবকিছু কি বোঝা সম্ভব? সম্ভব না। তাহলে আমি যদি পুরোটা করে দেই, মানে সে কথার কথা, তাও কিন্তু লাভ হলো না, আলটিমেটলি লাভ হলো না, লাভ হচ্ছে না। আলটিমেটলি তোমাকে পড়তে হবে। এখন অনেকে বলতে পারে চ্যাট জিপিটির যুগে সব তো চ্যাট জিপিটি দিয়ে করা যায়। হ্যাঁ, করা তো যাচ্ছে, বাট তুমি যদি না বুঝো তুমি হচ্ছে সেটা করবা কিভাবে? হ্যাঁ, ওই ক্লাস 5-এর একটা ছেলেকেও যদি তুমি বলো যে হচ্ছে যে এই প্রম্পটটা দাও, তোমার এই জিনিসটা দিয়ে দিবে, হ্যাঁ দিলো, বাট সেইটা তো কাউকে ডেলিভার করতে হবে, তো সে তো ডেলিভার করতে পারবে না, বলতে পারবে না। তো এইটাই হচ্ছে যে চ্যাট, মানে বর্তমানে এর যুগের মানে পজিটিভ সাইড আবার নেগেটিভ সাইড, যে তোমার ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে যে তুমি না বুঝো, এটা হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে যে সমুদ্রে হচ্ছে সাঁতার কাটার মতো। আর আর এখানে একটা সুখবর হচ্ছে যে সব থিওরি পড়তে হবে না, 2-1টা বেসিক মডেল কিভাবে কাজ করে এটা বুঝলেই তুমি রিসার্চের মধ্যে ঢুকে যেতে পারো। তুমি হচ্ছে, তোমাকে আমি অবজার্ভ করতেছি বুঝছো তৌকির, তো আমি যেটা দেখতে পাইলাম এই কয়দিনে তোমার সাথে কথা বলে, তুমি অনেক কম সময় দাও পড়াশোনায়। এটা, তুমি বাড়িতে থাকো, তোমার ফ্রি সময় আছে, আমার মনে হয় তোমার প্রচুর পড়াশোনা করা উচিত। ঠিক আছে, আমি কি ঠিক বলেছি? ভাই কিছুটা তো হুম, পড়তেছি। প্রচুর পড়তে হবে, প্রচুর খাটতে হবে। মানে আহ, প্রথম 2 মাস 3 মাস খুবই খাটতে হবে, তারপরে আরাম পাবা। এনিওয়ে, তানজিল ভাই, আপনি কি ক্লাসে আছেন? জি ভাই আছি। কি অবস্থা আপনার বলেন। চলতেছে ভাই, আলহামদুলিল্লাহ। এখনো মানে মডেল ইমপ্লিমেন্টেশনে যাই নাই, বেসিক থেকেই মানে আর কি শুরু যেহেতু করছি ওইটা করতেছি আর কি। তো মোটামুটি একটা পর্যায়ে দিয়ে তারপরে হচ্ছে মানে যে পেপারটা যেটা দিছেন ওইটার ইমপ্লিমেন্টেশন আর কি। আজকে এই যেগুলো পড়াইছেন ওগুলা হুম মানে এগুলা যে কাজ দিছেন যে লাস্টের দিকে কনফিউশন হুম ম্যাট্রিক্স, তারপর হচ্ছে হুম আপনার এই যে যেই মানে হুম যেগুলো হুম হুম paper হুম দিছেন, আমি সেগুলোতেই আছি বেসিক্যালি। মানে আমি অন্য একটা জায়গা থেকে অন্য একটা সোর্স থেকে হুম পড়তেছি। হুম 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 হুম। মোটামুটি আমি ওই জায়গাগুলোতেই আছি, ওগুলা থেকে একটু অ্যাডভান্স হয়েছিল। আপনার হচ্ছে নামপাই বান্ডেল আপনার আপনার কাজের জন্য কিন্তু কনফিউশন ম্যাট্রিক্স লাগবে না। মানে লাগে। আমি একটা বললাম আর কি, আপনার কাজের জন্য কনফিউশন ম্যাট্রিক্স দরকার নাই। কনফিউশন ম্যাট্রিক্স কাদের দরকার জানেন? যারা ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট ওই জিনিসগুলো আহ, না জানা ভাই, থাকা আমি আপনাকে ভালো, যেটা বললাম ওই স্ক্র্যাচ জানা থেকে থাকা শুরু ভালো, করছি, হ্যাঁ। তো ওই কনসেপ্ট গুলো আমি জাস্ট দেখে যাচ্ছি আর কি। মানে এটা আমি জানি, এটা নিয়ে আমার ঘাটাঘাটি করতে হবে না, বাট হ্যাঁ হুম। জেনে রাখাটা আমার জন্য একটু বেটার আর কি, কারণ ওইভাবে শুরু করলে। তো আপনার আজকে যেগুলো আমি পড়াইলাম আমার মনে হয় এগুলো সব সুন্দর করে ক্যাচ করতে পারছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি পারছি। এগুলো আমি পারছি, এএনএন নিয়ে মোটামুটি হচ্ছে আপনার একটা দুইটা ডাটা সেট নিয়ে আমার কাজ করাও আছে। আইরিশ ডাটা সেট হ্যাঁ। নিয়ে আপনার এএনএন এর উপর একটা মানে খুব সিম্পল একটা জিনিস আমার বানানোও আছে, যেটা যদিও আগের, বাট স্টিল আমি মোটামুটি রিকল করতে পারছি আর কি, যেগুলা হুম পড়াইছেন। ওই জন্যই বললাম যে যেই টাস্ক গুলো আপনি আমাকে দিয়েছেন লাস্টের দিকে, যেগুলো দেখাইলেন এই যে সেকশন 7-এ, হুম ওইগুলা মোটামুটি আমার আয়ত্তে আছে আর কি। হুম। ওকে, গুড। বাট একটু দ্রুত করেন, জি আপনি ভাই। সিনিয়র মানুষ। হ্যাঁ, আপনি সিনিয়র, আপনার
মানে বিষয়টা হচ্ছে কি, রিসার্চ অনেক আগায় গেছে। আমরা যদি এত পিছনে পড়ে থাকি হবে না। বুঝতে পারছি, আমি ওই টাইম ম্যানেজমেন্টটাই মোটামুটি, আমি তো বলছি মানে আপনাকে পার্সোনালি, জানি জানি, হ্যাঁ। তো সো আর কি তারপরেও একটু মানে যতটুকু পারতেছি আর কি ভাই, মানে আমি টানার চেষ্টা করতেছি আর কি, বুঝছেন। ধরেন আপনার ওই পেপারের উপর আমার একটা লেকচার রেকর্ডেড আছে, বুঝছেন? আপনার যে পেপারটা আমি দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ওই পেপারটা, ওই তোকে তুমিও ভালো করে শোনো, ওনাকে আমি একটা কাজ দিয়েছি, পেপার দিয়েছি রিনিউয়েবল এনার্জির উপরে। ওই কাজটা তোমাকেও আমি দেবো, বাট তোমার এখন দিলে তোমার মাথার উপর দিয়ে যাবে। তো ওই জন্য তুমি আরো একটু দ্রুত শেখো। তো আমি ওই ভাইকে একটা দিয়েছি, ওই পেপারের উপর আমার রেকর্ডেড একটা ভিডিও আছে, মানে ওই পেপারটাকে আমি ভেঙে 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 এক্সপ্লেন করা আছে, এবং কিভাবে করতে হবে এটা বলা আছে। এবং ওইটার কোড বানানো 10 মিনিটের ব্যাপার। বাট দিয়ে লাভটা কি, আমি যদি ব্যাকগ্রাউন্ড না বুঝি, রাইট? তো ওই ভাইকেও, আপনাকেও আমি, তানজিল ভাই, আপনাকেও আমি দেবো। তো আপনি আরেকটু পড়েন, মানে আরেকটু স্টাডি করেন, ওই পেপারটা সম্পর্কে স্টাডি করেন। ইনশাল্লাহ আমি সব দিয়ে দেবো, খালি ঘুমায় পেপার লিখবেন আর কি। জি ভাই। আহ মুরাদ ভাই, কি খবর? উনি না, আপনি না কাজ করা শুরু করছিলেন এই কোয়ান্টামের উপর, তারপর কি হলো? উম, মুরাদ ভাই কি আছে? নাই মনে হয়, ভাত খেয়ে দিয়েছে। রাত তো ভাই আছে ভাই আছে আছে, আছে, হ্যাঁ আমি হ্যাঁ। আমি হচ্ছে ওই যে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি তো, ওই ওইটাতে এখন ফোকাস রাখতেছি। এই কারণে আমি এটা একটু শেষ করে হওয়ার পরে আমি একটানা কাজ আহ, করব। আচ্ছা, ঠিক আছে। আমার ক্লাস থেকে কি উপকার পাচ্ছেন? জি জি, বেসিক গুলো আমার রিকল হচ্ছে তো, অনেকদিন ধরে এগুলো আবার ওইভাবে দেখা হয়নি। হুম। প্রফেসর কিন্তু এগুলো আস্ক করবে, মানে যদি কোনো প্রফেসরকে ভাইবা দেন, সে দেখবে সে দেখবে না যে আপনি কত কোড পারেন, কারণ কোড তো আছে সবখানে, সে এগুলো জিজ্ঞাসা করবে। হ্যাঁ। তারপরে লাস্ট ওয়ান, রাহাত, তোমার কিছু কোশ্চেন বলার আছে? আমি তো ভাই যে 100 ডেজ অফ প্রোগ্রামিং এর করছিলাম ক্লাস। হ্যাঁ, এই মানে কি অবস্থা এমনি আমাদের, আজকের ক্লাস কেমন লাগলো? হলো, মিউট হয়ে গেছে, রাহাত তোমার মিউট হয়ে গেছে, হ্যাঁ। আর ভালোই লাগছে, কিন্তু হচ্ছে কিছু কিছু ট্রাম গুলো এখনো তো মানে ওভাবে হ্যাঁ, ওইটা জানানো হচ্ছে, শোনো হয়নি। একটা কথা বলি, এক ক্লাসে ভাই এক মাঘে শীত যায় না, এক ক্লাসে সব ক্লিয়ার হবে না। আমি পড়াইলাম, নেক্সট ডে তোমরা যখন প্লে লিস্টে যাবা, নেটে নেটে সার্চ করবা, চ্যাট জিপিটি থেকে নোট নিবা, নিজে হাতে কলমে করবা, ঘাটবা, এভরিথিং উইল বি ক্লিয়ার ডে বাই ডে। ঠিক আছে? জি জি ভাই। হ্যাঁ। তারপরে এর পরেও মাঝখানে যদি কোনো সমস্যা থাকে, ওগুলো আমার সাথে ডিসকাস করতে পারো। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সুই আপু, আপনার আপনি কি আছেন নাকি? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি সালাম। ভাই, আমি জয়েন করেছি আজকে। হুম। এই কি তো ওই খবর, যে, আমি যে পেপারটা দিছিলাম? হ্যাঁ আমি হচ্ছে ওই যে আপনাকে তো মানে জানিয়েছিলাম আমার পার্সোনাল হ্যাঁ ইয়ের বুঝছি, জন্য। পার্সোনাল, হ্যাঁ, ইস্যু আছে। তো হ্যাঁ, পড়ালেখা মনে হয় আরো কয়দিন পর নাকি? না আমি মানে শুরু করেছি আজকে থেকে ওই পেপারটা দেখা। তো মানে আমি হচ্ছে আপনাকে কাল পরশু মানে আপডেট দিব আমি ধীরে ধীরে ওইটা করো, নিয়ে। ধীরে ধীরে করো, আরো 2-3 দিন সময় নাও, কোনো সমস্যা নাই। মানে ধীরে ধীরে করো, এত তাড়াহুড়ার কিছু নাই। বাট আমি একটা হুম, তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, বা যাদেরকে আমি পেপার দিয়েছি অলরেডি, জি পেপার আমি কিন্তু 2টা দেই নাই, 3টা দেই নাই, বা 4টা দেই নাই, একটা দিয়েছি। সো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে, কিভাবে এআই দিয়ে পেপার পড়তে হয় স্টেপ ওয়াইজ, এটার উপর আমার একটা সেশন থাকবে, সেটা পরে। বাট আপাতত আপনাদের বলি, খুব থরলি পড়তে হবে, মানে ভেঙে ভেঙে না বুঝলে রেখে দিতে হবে, ওইটা পরে আমার সাথে ডিসকাস। বাট কনফিউশন রাখা যাবে না ওই পেপারে, কারণ একটা পেপারই আমি ইমপ্লিমেন্ট করব। সো ওইটাতে যদি কনফিউশন থাকে তাহলে তো কাজটা হবে না রিপ্রোডিউসড। ঠিক আছে? সো চ্যাট জিপিটি দিয়ে সিম্পল সেন্টেন্সে স্টেপ ওয়াইজ বোঝার চেষ্টা করতে হবে।
জি পুরো ভাইয়া। জিনিসটা যখন আমি বুঝে যাব, তার উপর আমার কাজের ফ্রেমওয়ার্ক দাঁড় করাইতে হবে। কাজের ফ্রেমওয়ার্ক হতে পারে সেটা কোডিং এর উপর, সিমুলেশন, যেটাই হোক না কেন। সেটা যখন আমার দাঁড় হয়ে যাবে, সেখান থেকে আমি চেষ্টা করবো আমার আউটপুট গুলো বের করতে। আউটপুট বের করবো, তার মানে আমি তখন তারপরে স্টেজ হচ্ছে পেপার লেখা। ওকে, তো ঠিক আছে, সুই থাকো। আমি আর একটা জিনিস আপনাদের দেখা ক্লাস শেষ করে দিই। সেটা হচ্ছে যে তখন দেখাইলাম এই আহ, এইখানে আমি ওই যে গামা এআই দেখাইছিলাম। গামা এআই তে গেলে আপনারা আপনাদের পড়াশোনার জন্য স্লাইড বানাতে পারবেন। ঠিক আছে, খুবই সুন্দর ইন্টারেক্টিভ স্লাইড, এত সুন্দর স্লাইড কেউ দেয়। তো এই যে ক্রিয়েট নিউ আছে, আপনি ধরেন কোন একটাতে গেলেন, এখানে বলতেছে যে জেনারেট ক্রিয়েট ফ্রম এ ওয়ান লাইন প্রম্পট ইন এ ফিউ সেকেন্ডস। আর যদি কোনো কন্টেন্ট আপনাদের তৈরি করা থাকে, মানে কাইন্ড অফ কন্টেন্টের, মানে ওয়ার্ডে হচ্ছে কন্টেন্ট লেখাই আছে, জাস্ট পেস্ট করবেন, তাহলে এটা। আর যদি কোনো ফাইল ইম্পোর্ট করতে চান, তাহলে এইটা। তা আপনি ধরেন আমি প্রম্পট থেকে বানাবো, তো এখানে প্রম্পট দিতে হবে। তা আমি যদি বলি যে মেক স্লাইডস অল অ্যাবাউট মেশিন লার্নিং ফর বিগিনার্স। ঠিক আছে, এ কিন্তু সর্বোচ্চ 10টা বানাতে পারবে, 10টার বেশি করলে পেইডে যেতে হবে। তো দেখেন, এটা কিন্তু বোনাস ক্লাসের সাথে আজকে যেটা এইটা এখন দেখাচ্ছে, এটা কিন্তু আমি টাকা দিয়ে শিখছি। ঠিক আছে, আপনাদের ফ্রি ফ্রি দিচ্ছি আমি, টাকা দিয়ে শিখি নাই, মানে একটা পেইড কোর্সেরই অংশ সামহাও আমি শিখেছি। ঠিক আছে, 10টা স্লাইড তৈরি হয়ে গেছে। 10টার বেশি এই যে অ্যাড করলে টাকা যাবে আর কি। তো এখানে জেনারেট দিতে হবে, জেনারেট দিলে এটা তৈরি হয়ে যাবে আর কি। তো যারা এখানে সবকিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, ছবিগুলো হচ্ছে যে ওই যে ওই নেট থেকে নিচে, আপনি চাইলে ছবিগুলো চেঞ্জ করতে পারেন। আম, 3টা স্লাইড 4টা স্লাইড তৈরি হয়েছে। অনেক সুন্দর সুন্দর ছবি দিছে, তাই না? এত সুন্দর ছবি কিন্তু পাওয়া যায় না। হোয়াই মেশিন লার্নিং ম্যাটার্স টুডে। Machine learning drives transformative products and service across industries. হুম, হুম, এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি ডাউনলোড করব, এই শেয়ারে ক্লিক করলে, তো আমি কি হিসেবে ডাউনলোড করব? এক্সপোর্ট পিডিএফ আকারে নাকি হচ্ছে পাওয়ার পয়েন্ট আকারে? পাওয়ার পয়েন্ট আকারে করি। পরে এগুলো হচ্ছে এডিট করা যায় আর কি নিজের মতো। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ও, এটা একটু সময় লাগবে। আচ্ছা, তো যাই হোক, আমি এই স্লাইডটা আপনাদের ইয়াতে দিয়ে দেবো আর কি, মানে গ্রুপে, আমরা ক্লাসটা শেষ করি। তো এই গামা এআই আর কি। আর সামনের ক্লাসে অন্য কিছু দেখাবো, মানে এর থেকে দারুণ কিছু দেখাবো। প্রত্যেকটা ক্লাসে আমাদের এ ধরনের কিছু থাকবে। আপনারাও চাইলে শেয়ার করতে পারেন বিভিন্ন জিনিস, যদি কাজের কোনো জিনিস আপনারা শিখেন বিভিন্ন জায়গায়। তো তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, ক্লড এআই এর কাজ কিভাবে কি করে এটা কি জানেন? ক্লড এআই হচ্ছে কোডিং এর জন্য। ঠিক আছে, আপনাদের আজকে যেগুলো পড়াইলাম, মানে কাইন্ড অফ রিসার্চ যখন আমি করাবো না, ক্লড দিয়ে কোডিং সব বের করে নিয়ে আসবে একদিন। মানে এটা আর কি। ক্লডটা হচ্ছে যে কোডিং এর জন্য সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত। ক্লডের থেকেও একটা ভালো আছে, কিমি, চাইনিজ।
ও আরো সুন্দর, দারুণ, অসাধারণ, কিন্তু আমার ক্ষেত্রে আমার কাছে আসলে সব আটকে যায়। আমি প্রায় 14 দিন ধরে আমার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার চেষ্টা করতেছি, মানে অনেকগুলা সেল, প্রায় 1000 2000 লাইনের কোড। খালি ভুল করে, খালি ভুল করে, কোথাও না কোথাও যায় এমন একটা সমস্যা তৈরি করে, আমি আর ঠিক করতে পারি না। ওই নিয়ে ঘুরতেছে। এই যে অন হয়ে গেছে, আমি এটা কাটি দিই একটু। এই যে এটা, এই যে দেখেন কতগুলো ভার্সন এখানে, এই যে যেভাবে দেখাই, দেখছেন কত সুন্দর প্রিমিয়াম, তাই না? এটা কি হয় মেশিন লার্নিং ম্যাটার্স, হচ্ছে হাউ এমএল ওয়ার্কস, দ্য বেসিক। এই যে ডাটা কালেকশন, মডেল ট্রেন, মডেলটাকে ইভ্যালুয়েট করব, তারপর ডিপ্লয় করবো। আমাদের ডিপ্লয় দরকার নাই, তাই না? এই তো। তো আজকে আমরা কোনটা শিখলাম? আজকে শিখলাম আমরা মডেল ট্রেন, এবং হচ্ছে যে মডেলের ভিতরে কি কি আছে সেগুলো শিখলাম। ট্রেন করি নাই যদিও, বাট লাইনগুলো দেখেছি, কোন লাইনের পর কোন লাইন। ইভ্যালুয়েট করা মানে হচ্ছে যে, মানে ওই লস গুলো বের করা আসলে। তো টাইপস অফ মেশিন লার্নিং, এটা পড়েছি আমরা প্রথম ক্লাসে। এগুলাকে মেশিন লার্নিং মডেল বলে। লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রি, কে নিয়ারেস্ট নেইবর, কে ক্লাস্টারিং মিনস, এগুলো হচ্ছে মেশিন লার্নিং মডেল। আর আজকে যেটা পড়েছি ওটা হচ্ছে ডিপ লার্নিং, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। দেখছেন, ড্রাইভারলেস কার, সেলফ ড্রাইভিং কার আর কি, ড্রাইভারলেস কার, সেলফ ড্রাইভিং কার্স, এগুলো এখন কন্ট্রোল করতেছে এই এই মেশিন লার্নিং মডেল দিয়ে। প্র্যাকটিক্যাল স্টেপ। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।